স্বাগতম দর্শক জামান স্পয় শোনার জন্য। দর্শক, বাংলাদেশের রিজার্ভ কি আবারও চুরি হলো? এই রিজার্ভ চুরির যে সংবাদটা প্রকাশিত হয়েছে এটি মূলত হয়েছে ভারতের একটি অনলাইন পোর্টালে। অবশ্য যে সাংবাদিক এই সংবাদটা করেছেন তার এই পত্রিকায় এর আগে আমরা দেখেছি যে নির্বাচনের আগে অনেক চটকদার সংবাদ প্রকাশ করা হয়, যেগুলোর অনেকগুলো সংবাদেরই সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তবে এইবারের যে সংবাদটা সেটা অবশ্য তাদের পত্রিকায় সম্পাদকীয় আকারে এসেছে, বিশ্লেষণ আকারে, এবং এই সেই নিউজটাতে বলা হচ্ছে যে বাংলাদেশের যে রিজার্ভ চুরি হয়েছে এবং তারা অনেকটা কিছু তথ্য প্রমাণও দেওয়ার চেষ্টা করছে তাদের ওই রিপোর্টে। আমরা সেটা নিয়ে দেখি যে এটাই বিশ্বাস করার আদৌ যৌক্তিকতা আছে কিনা, কিংবা আমরা যদি এই রিজার্ভ চুরির ঘটনাটা আগের বারের রিজার্ভ চুরির ঘটনার সাথে একটু মিলিয়ে দেখি। আগের বার যে রিজার্ভ চুরিটা হয়েছিল তা কিন্তু মূলত রিজার্ভ চুরি যাবার পরে বাংলাদেশের মানুষ কিন্তু জানতে পারেনি বাংলাদেশ ব্যাংকের অবাধ তথ্য প্রবাহ থেকে। বাংলাদেশের মানুষ জেনেছিল বিদেশি সংবাদ থেকে, খুব সম্ভবত ফিলিপিনের একটি সংবাদ মাধ্যম থেকে প্রথমে, পরবর্তীতে সেটা প্রকাশ পায়। এবং সেই রিজার্ভ চুরির ঘটনার পরে 24 দিন তখনকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান উনি সেটাকে চাপিয়ে রাখেন, লুকিয়ে রাখেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা হয় এবং আস্তে আস্তে সেটা সামনে আসে। এইবার যে রিজার্ভ চুরির ঘটনাটা বলা হচ্ছে, এবং এটা নিয়ে বেশ আমি আজকে সারাদিন এটা নিয়ে ঘাটাঘাটি করলাম, দেখলাম যে পত্র পত্রিকা সহ সোশ্যাল মিডিয়া সহ প্রত্যেকটা জায়গায় এটা নিয়ে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। এখন এই রিজার্ভ চুরির ঘটনা অনেকেই বলতে পারেন এটা হচ্ছে গুজব। গুজব তখনই হয় যখন একটা জিনিসের বা একটা বিষয়ের উপর কিছু না কিছু সত্যাসত্য বা কিছু না কিছু ইনফরমেশন লিক হয়। সেটার কোনো গ্রাউন্ডস আছে কিনা আমরা একটু ব্যাখ্যা করি। দর্শক, আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ব্যাংক যদি এখানে স্বচ্ছ থেকেই থাকে, কেন তারা সাংবাদিকের প্রবেশ নিষিদ্ধ করবে? এবং এই রিজার্ভ চুরি নিয়ে বা রিজার্ভের বিষয়গুলো নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটি মন্তব্য করেছেন। তিনি অবশ্যই অনেক উপর লেভেলের মানুষ এবং বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে তিনি সবসময় অত্যন্ত সচেতনভাবে কথা বলেন এবং অর্থনীতিকে নিয়ে মানুষকে সচেতন করেন। তিনি যে কথাটা বলেছেন, আমরা এক্স্যাক্টলি যদি আমি দৈনিক সমকাল পত্রিকা থেকে আমি এটাকে একেবারে কুট করে আপনাদের শোনাই। দর্শক, তিনি বলছেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়ে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এতদিন সেখানে তথ্যের নৈরাজ্য ছিল, এখন অপঘাত ঘটছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তার মানে কি বার্তা দিচ্ছে? ওখানে এমন কিছু ঘটছে তা যদি জনসম্মুখে আসে তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যাবে। দেখুন দর্শক, বড় ধরনের নাশকতা হয়ে যাবে। ওইখানে এমন কিছু ঘটছে, সেটা বাহিরে আসলে নাশকতা হয়ে যাবে। এখন খুব স্বাভাবিক, এখন বাজার পরিস্থিতি বিশেষ করে বাংলাদেশে অত্যন্ত উত্তপ্ত। মানুষ বাজারে গিয়ে মধ্যবিত্তরা তার প্রয়োজনীয় দ্রব্যাদি না কিনেই আসছে। এর মধ্যে রিজার্ভ কমে যাচ্ছে বলে অর্থনীতিবিদ সহ প্রত্যেকটি জরিপ বলেন, প্রত্যেকটি সংস্থা বলেন, মানবাধিকার কমিশন বলেন, আপনার অর্থনৈতিক সংগঠনগুলো বলেন, সেন্টার ফর পলিসি ডায়ালগ বলেন, সুজন বলেন, সবাই এটা নিয়ে সরকারকে সতর্ক করছে যে রিজার্ভ কমে যাচ্ছে এবং বাংলাদেশের জন্য কঠিন অর্থনৈতিক পরিস্থিতি অপেক্ষা করছে। বিশেষ করে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতো মানুষ যখন এই কথা বলেন, আপনাকে বুঝে নিতেই হবে সামথিং ইজ রং। কারণ তার মতো ব্যক্তি, তিনি অবশ্যই অনেক উঁচু লেভেলের, অনেক বড় মাপের একজন মানুষ। তিনি যখন এই কথা বলেন, আমাদেরকে বুঝে নিতেই হবে সামথিং ইজ রং। এবং
এই যে সামথিং ইজ রং আমি বলছি দর্শক, আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্সটা মিলাই, আপনারা জানেন নিশ্চয়ই আজ থেকে 2 মাস আগের থেকে বলা হচ্ছিল, সবাই বলছিল রিজার্ভ হচ্ছে 18-19 বিলিয়ন ডলার, 20 বিলিয়ন ডলারের নিচে চলে আসছে। কেন হঠাৎ করে গত পরশুদিন আপনারা দেখেছেন পত্রিকায় এসেছে যে ব্যবহারযোগ্য রিজার্ভ হচ্ছে 13.22 বিলিয়ন ডলার, মাত্র 13.22 বিলিয়ন ডলার। এখন আবার ওই রিপোর্টটাতে বলা হচ্ছে 7 বিলিয়ন ডলারের মতো হ্যাক হয়ে গেছে। তাহলে তো মিলে যাচ্ছে, 19 থেকে 7 বাদ দেন আপনি, 12 বিলিয়ন ডলার বা 13 বিলিয়ন সামথিং কাছাকাছি, 1-2 বিলিয়ন ডলার প্লাস মাইনাস হচ্ছে। তাহলে কি আসলেই রিজার্ভ চুরি হয়েছে? এখন আজকে আবার আমি দেখলাম একটি পত্রিকায় রিপোর্ট করেছে, সেখানে বলা হচ্ছে যে আমি একটু পড়ি দর্শক, Are Indian hackers behind this month's Bangladesh bank heist involving billions? Security agencies of both countries, Bangladesh and India, are investigating the massive digital filth even as Bangladesh reels as a consequences of extensive economic woes. আমি সারা রিপোর্ট পড়ছি না, জাস্ট হেডলাইনটাই পড়লাম দর্শক। অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুই দেশেরই স্পেশালিস্টরা কি করছেন সেটা তদন্ত করছেন। দেখুন, বাংলাদেশকে যে ভারত লুটে পুটে খাচ্ছে গত 16 বছর থেকে, সেটা তো আর নতুন করে বলার অবকাশ নেই। এবং এটাও ধারণা করা হচ্ছে যে এই হ্যাকিংয়ের পেছনে ভারতীয় হ্যাকাররা জড়িত হতেও পারে। তদন্তের আগে কোনো কিছুই বলা যাবে না দর্শক। তাহলে সত্যিই যদি রিজার্ভ এই মুহূর্তে চুরি হয়ে থাকে, নিশ্চয়ই এটা দেশের জন্য একটি ভয়ানক সংবাদ। এই মুহূর্তে বিশেষ করে যে পরিমাণ ক্রাইসিস, কারণ ডলারের কারণে আপনারা জানেন ডলার সংকটের কারণে এলসি খোলা যাচ্ছে না বলে বিশেষ করে কাঁচা পণ্যগুলো আমদানি করা যাচ্ছে না। আর এই কাঁচা পণ্যগুলো আমদানি করতে না পারার কারণে বাজারে প্রত্যেকটা র ম্যাটেরিয়ালসের শর্টেজ দেখা দিয়েছে। আর সেই র ম্যাটেরিয়ালসগুলো শর্টেজ হওয়ার কারণে বাজারে জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে যাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এবং এটার একটাই সমস্যা, সেটা হচ্ছে যে ডলার সংকট। আবার এটার সাথে আরেকটা যোগসূত্র হতে পারে, ডোনাল্ড এসেই কেন সালমান এফ রহমানকে এই সময়ে এই প্রশ্ন করবেন যে মার্কিন ব্যবসায়ীদেরকে তাদের বিনিয়োগকৃত টাকার লভ্যাংশ কবে থেকে ফেরত দেবেন। তার মানে তারাও কি নিশ্চয় জানে যে এখানে কিছু একটা হয়েছে। এখন খুব স্বাভাবিক প্রশ্নগুলো একটার সাথে কিন্তু একটা মিলেই যাচ্ছে দর্শক। এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে রিজার্ভ চুরির যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তারা বলছে যে রিজার্ভ চুরির কোনো ঘটনা ঘটেনি। তাহলে সাংবাদিককে কেন প্রবেশ করতে দেওয়া হলো না? যাই দর্শক, আমার এই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আমি বাংলাদেশ ব্যাংকের এই যে কি ব্যাখ্যা তারা দিয়েছে সেটা আমি আর ডিটেলস পড়তে যাব না। দেখুন, কয়েকটা জিনিস মিলে যাচ্ছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতো মানুষ বলছেন সেখানে গেলে সাংবাদিকরা সংবাদ কালেকশন করলে সেখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেখানে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ডোনাল্ড আসছেন, এসেই তিনি প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠক করে প্রথমেই জানতে চেয়েছেন মার্কিন বিনিয়োগকৃত টাকা কবে থেকে ফেরত দেওয়া হবে। আবার বলা হচ্ছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সিকিউরিটি এক্সপার্টরা সেটা তদন্ত করছেন। তদন্ত যে কি হবে বাংলাদেশে, সেটা আপনারা নিশ্চয়ই ভালো করেই জানেন। কারণ এর আগের বারও রিজার্ভ চুরির 24 দিন পর্যন্ত সেই আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সাহেব যেহেতু লুকিয়ে রেখেছেন, এইবারও তারা হয়তোবা লুকিয়ে রাখছেন এখনো। কারণ বিশেষ করে এখন যে জনবিস্ফোরণ বাজারে মানুষের যে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার কারণে, তাহলে সত্যি কি আমরা আরেকটা বিপদে পড়তে যাচ্ছি? এখন এই দেশকে এভাবে একের পর এক দেশের স্বার্থবিরোধী রাষ্ট্রবিরোধী কাজগুলো হচ্ছে, এটা থেকে পরিত্রাণের পথ কি? কারণ সমাজে কোনো জবাবদিহিতা নেই, সরকারের কোনো জবাবদিহিতা নেই। সরকার একদলীয় বাকশালী সিস্টেমে চলছে বলেই তারা কাউকে তোয়াক্কা করছে না। যখন রিজার্ভের শর্ট দেখা দিচ্ছে, টাকার সংকট দেখা দিচ্ছে, জিনিসপত্রের দাম মার্কেটে বাড়িয়ে দিচ্ছে, জনগণের টাকাকে তারা তুলে আনছে,
এনে সেখান থেকে তারা এটা কাভার দিচ্ছে, সাধারণ মানুষকেই মারছে। এটা থেকে মুক্তির একটাই পথ, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং একটি জবাবদিহিমূলক সরকার। আপনারা দেখেছেন সংসদে ব্যারিস্টার সুমন করে যে একজন, যে তার এই কথাগুলো যদিও অনেকেই হেসে উড়িয়ে দেন, কিন্তু তারপরেও তিনি যে এই সত্য কথাগুলো বলছেন, এটা তো সত্যই সমাজে এগুলো হচ্ছে। তবে পরিশেষে এটাই বলবো দর্শক, এই কয়েকটি দিক থেকে যে ইন্ডিকেশনগুলো দেওয়া হচ্ছে, দেবপ্রিয় ভট্টাচার্যের মন্তব্য, সাংবাদিক ঢুকতে না দেওয়া, ডোনাল্ড লুয়ের টাকা কবে ফেরত দেওয়া হবে সেটা জানতে চাওয়া, ভারত এবং বাংলাদেশের সিকিউরিটি এক্সপার্টদের তদন্তে নামার যে সংবাদ বের হওয়া, সবগুলা মিলিয়ে আমরা আসলেই শঙ্কিত যে রিজার্ভ নিয়ে আসলেই কি হয়েছে। হয়তোবা থলের বিড়াল অচিরেই বের হয়ে আসবে। অপেক্ষায় থাকুন সেই পর্যন্ত দর্শক, আর চোখ রাখুন আমার ভয়েস ফর ডেমোক্রেসিতে। তবে আপনাদের একটা কথা বলি দর্শক, আমার ভয়েস ফর ডেমোক্রেসির যে পেজটা, সেই পেজটা হ্যাক হয়ে গেছে। আমি আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলে আপাতত ভিডিও আমি আপলোড করছি। আমি অতি শীঘ্রই ওই একই নামেই পেজ হয়তো বা খুলবো, আবার খুলে আমি আমার পেজে আপলোড দেবো। ভালো থাকবেন দর্শক, কথা